সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালে, এখন খুব সকাল নয়, এই 9টা-10টা বাজছে, এরকম 9টা কি 9:30, তখন ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। সেগুলো মেলতে গিয়ে এই যে ছাদ থেকে দেখো কিছু ভিডিও করেছি, যে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, তাই এগুলো একটু ভিডিও করলাম। আর দেখো আকাশটা কীরকম, সবসময় এরকম ধোঁয়াশা হয়েই থাকে, মেঘ নেই আকাশে, খুব একটা মেঘ নেই, সামান্য একটু মেঘ, রোদ উঠেছে কিন্তু আকাশটা যেন কেমন ধোঁয়াশা হয়ে আছে, এরকমই থাকে সব সময়, দূরটা একটু ধোঁয়াশাই লাগে। পায়রাগুলো উঠছে বলে আমার দেখতে ভীষণ ভালো লাগলো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করলাম। আর এদিকে ওই জামা কাপড়ও মেললাম, মেলার পরে ভিডিওটা করলাম, তারপরে নিচে আসলাম। বেশ ভালো লাগে এগুলো দেখতে সকালে। আর এই শীতের সময় ছাদে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু হাওয়া দিলে একটু কষ্ট হয়, তবুও ভালো লাগে, রোদটা লাগে গায়ে, বেশ ভালো লাগে। আর আমাদের ছাদ থেকে ওই বাড়ির যে মন্দিরটা, শনি মন্দির, ওটা কালী মন্দির শনি মন্দির সব পাশাপাশি, এই মন্দিরটা দেখা যায় একদম স্টেশনের পাশেই ওই মন্দিরটা ওখান থেকে দেখা যায়। আর দেখতে তো ভীষণই ভালো লাগে ওগুলো, সকালে উঠে এই ভিডিওগুলো করতেও ভালো লাগে। আমার এতদিন বারান্দা থেকেই করতাম ভিডিওটা, কিন্তু বারান্দা থেকে কি হচ্ছে, গ্রিল দেওয়া হয়ে গেছে বলে, গ্রিলের যে গেটটা আছে সেই গেটটা খুললে পরে তখন ভিডিও করা যাচ্ছে, খারাপ লাগছে না, কিন্তু ওই গেটটা না খুললে ভিডিও করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, গ্রিলে আটকে যাচ্ছে। এবার মোবাইল বাইরে বের করে নিয়ে তো আর ভিডিও করতে পারবো না, ভেতর থেকেই করতে হবে, সেই কারণে যেদিন ওই গ্রিলটা খুলছি সেদিনই ভেতর থেকে করছি, আর যেদিন না খুলছি সেদিন বাইরে থেকে। তো দেখো মেলাটা আবার দেখাচ্ছি তোমাদের, কারণ তোমাদের বললাম যে মেলাটা আমি একটা পার্টে দিতে পারবো না, কারণ এতটাই বড় মেলা আর এত ভিডিও আমি করেছি, আর যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে না দিলেও ভালো লাগে না। তো সেই কারণে ভিডিওগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করব আর তোমাদের মেলাটা পুরো দেখাবো বলেই আমি কিন্তু এই পরের দিনও তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, মেলার ভিডিওটা একটা পার্টে না দিয়ে দুটো পার্টে মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এত সুন্দর সুন্দর কানের, গলার, হাতের, এগুলো দেখে আমার মনে হয় কোনো মেয়েই লোভ সামলাতে হয়তো পারবে না, কিনুক বা না কিনুক, দেখার লোভটা সামলানো সত্যিই কঠিন। তো এই কানের বা গলার কোনোটাই আমি কিনিনি, ভাবছিলাম যে একটা কিছু কিনি, কিন্তু কোনোটাই আমি কিনলাম না, ইচ্ছাটা রেখে গেলাম, পরের বছর দেখব। আগের বছরও ঠিক একই কথা বলেছি, যা দেখছি সেগুলো পরের বছর আমি কেনার চেষ্টা করব কিছু কিছু জিনিস। ঠিক এবছরও সেম কথাই আমি বললাম, যে এবছর আমি দেখে গেলাম, পরের বছর কিনবো, হয়তো পরের বছরও আমি এই একই কথাই বলবো। তোমরা হয়তো ব্লগগুলো দেখবে আর ভাববে দিদি তো প্রত্যেক বছরই বলে পরের বছর কিনবো, কিন্তু কোনো বছরই কেনে না। তো সত্যি কথায় কোনো বছরই আমার কেনা হয়ে ওঠে না, শুধু দেখেই নিই, ইচ্ছে থাকে কিনি, খুব ইচ্ছে হয় কেনার, দেখতে ভীষণ ভালো লাগে তাই দেখি, আর কেনার যে ইচ্ছেটা সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করি, কারণ এত কেনা সম্ভব নয়। যদিও এগুলো সবই 100 রুপিস বলছিল, একটাও মানে তার বেশি দাম কোনোটাই ছিল না। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে খোপায় দেওয়া, তারপর ব্যাগ, মানে বিভিন্ন রকমের জিনিস আছে, কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা নেব কোনটা নেব না, এরকম মানসিকতা তৈরি হচ্ছে। তবে সবই নেওয়ার মতো, যা দেখছি প্রত্যেকটা জিনিসই কেনার মতো আছে। আবার দাম যে কোনো সব কিছুরই প্রচুর দাম তা নয়, প্রচুর দাম জিনিস তো আছেই, প্রচুর দাম এমন জিনিসও আছে, আবার সাধ্যের মধ্যেও মানে স্বাদ পূরণের চেষ্টা মানে হবে আর কি, স্বাদ পূরণ হবে এরকম আর কি, সাধ্যের মধ্যেও কেনা যাবে এরকম ব্যাপার। তো সেই জন্যে সমস্ত কিছু দেখলাম, দেখে মনকে বললাম যে তুই থেমে থাক, সামনের বার তোর জন্য আমি কিছু নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে আসবো। তো সেই রকম ব্যাপার, বললাম না যে মনের ইচ্ছে এক একজনের এক এক রকম, ইচ্ছে থাকলেও অনেকের সামর্থ্য থাকে না, আবার যাদের সামর্থ্য থাকে তাদের হয়তো ইচ্ছে থাকে না,
এরকম ব্যাপারটা হয়। আবার হয়তো নিজে যদি রোজগার করতাম, নিজে যদি ইনকাম করতাম, তাহলে আর দেখতেও ইচ্ছে করতো না, দূর নিজের পয়সা খরচ হয়ে যাবে, কিনবো না ভাই, এরকম ব্যাপার থাকতো। হয়তো নিজে ইনকাম করি না বলেই এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, এই মানসিকতাটা তৈরি হয়। কারণ টাকা রোজগারের যে কষ্টটা, সেটা তো আমরা বুঝতে পারি না, যে একটা মানুষ মানে কিভাবে কত কষ্ট করে অর্থ ইনকাম করে নিয়ে আসে, সেটা আমরা অতটাও বুঝি না। যাই আমরা শুধু এটাই দেখি, রান্না টান্না করে দিলাম, অফিসে চলে গেল, আবার বাড়িতে এসে খাবার দাবার দিলাম, হয়ে গেল। কিন্তু তারা যে কষ্ট করে ইনকাম করে সেটা আমরা বুঝি না, অতটাও বুঝি না, কিছুটা বুঝলেও পুরোটা বুঝি না। যেমন আমাদের ঘরের যে কাজগুলো, সেগুলো তারা কিছুটা বুঝলেও পুরোটা বোঝে না, ভাবে কী এমন কাজ, সারাদিন ঘরে কী এমন কাজ করে, তোমরা তো ঘরে বসেই শুধু খুন্তি নেড়ে যাও, এটাই তোমাদের কাজ। আর এই দেখো চুড়িগুলো আমার এত ভালো লাগছিল, আমি হাতে নিয়ে নিয়ে চুড়িগুলো দেখছিলাম। ওরা যেহেতু কিছু বলছিল না, ভীষণ ভালো আচরণ করছিল, ভালো ব্যবহার করছিল, সেই কারণে মানে আমি এইভাবে নিয়ে নিয়ে দেখছিলাম। তাই এটাই ঘটনা, যে মানুষটা খুব ভালো ব্যবহার করে, সেই মানুষটার সঙ্গে সবাই বোধহয় এই আচরণটাই করে। আমি বলছি আমার কথা, যে এত ভালো কাজ করি তবুও যেন কেউ, সবাই আমাকে এরকম করে, আমার ওপরে অত্যাচার করে, আমাকে পেয়ে বসে। তা এক্ষেত্রেও ঠিক তাই। তা যত বেশি ভালো আচরণ করব, তত বেশি পেয়ে বসবে সবাই। ওরা যেহেতু ভালো আচরণ করছিল, কিছুই বলছিল না, সেই জন্য আমি পেয়ে বসছিলাম, সমস্ত চুড়িগুলো হাতে নিয়ে নিয়ে দেখা, তোমাদের দেখানো সুন্দরভাবে, এই আচরণটা করছিলাম। আর যেখানে বলছে ফটো তোলা হবে না, তোলাই হবে না, সেখানে আর ফটো তুলছি না, সরে যাচ্ছি, সেখানে দাঁড়াচ্ছি না আর এক সেকেন্ডও। তো এইরকম ব্যাপার, যে নরম মাটিতেই বিড়ালে হাঁচড়ায় বলে না, তা আমার ক্ষেত্রেও সেরকম। একটা ঘটনা, মানে রামকৃষ্ণদেবেরই একটা ঘটনা, মানে শোনা ঘটনা আর কি, এটা আমার কথা নয়, রামকৃষ্ণদেবের কথা আমি একজন স্বামীজির কাছে শুনেছি, সেটার থেকে আমি বলছি। যে মানুষটা যত বেশি দুর্বল হয়, সেই মানুষটাকেই তত বেশি মানুষ আঘাত করে। তার কারণ সেই দুর্বল মানুষটা অন্য কাউকে কিছু বলতে পারে না। তাই মানে ঠাকুরের কথা অনুযায়ী তিনি বলেছিলেন যে বাঘ নারায়ণ হতে। যখন তুমি দেখবে যে তাকে পরিবর্তন করা যাচ্ছে না, তোমার সামনে যে মানুষটা আছে, সেই মানুষটা তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করছে, সেই মানুষটাকে কোনো রকমেই পরিবর্তন করা যাচ্ছে না। একবার দেখলে সে মানুষটা আমার ক্ষতি করলো, আর একবার দেখলে সে মানুষটা আমার ক্ষতি করলো, সেটা যখন বারবার দেখছি যে মানুষটা আমার ক্ষতিই করছে, তখন তাকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেই তাকে দূর থেকে প্রণাম করো, বাঘ নারায়ণ হও আর কি, এরকম কথা। বাঘ নারায়ণ মানে বাঘকে যদি আমি আলিঙ্গন করি, তাহলে বাঘ কী করবে? বাঘও আমাকে আলিঙ্গন করা মানে কি? আমাকে মেরেই ফেলবে। সেই কারণে বাঘকে নারায়ণের মতো দূর থেকে 2 হাত তুলে প্রণাম করো, তাকে দেখো শুধু, কিন্তু তার সঙ্গে মানে লড়তে যেও না, বা তাকে কিছু বলতে যেও না, কারণ তাকে তো তুমি পরিবর্তন করতে পারবে না। তাই সেই জন্যেই তাকে দূর থেকে প্রণাম করো, শুধু হাত জোর করে, যে ঠিক আছে আমি তোমাকে দেখলাম, ওই পর্যন্তই তোমার সঙ্গে, ওই দেখুন হাসি, এই পর্যন্তই তোমার সঙ্গে, এর বেশি আর আমি কাছাকাছি যেতে পারবো না, বা তুমি যাই বলো না কেন, আমি তোমার কথার কোনো উত্তরও দিতে পারবো না, তোমার সঙ্গে কোনো যোগাযোগও রাখবো না, কিছুই না, কিন্তু সম্পর্কও নষ্ট করবো না, সুন্দরভাবে থাকবো। এই ধরনের কথা, এই কথাগুলো সত্যি শুনলে মনকে ছুঁয়ে যায়। তা আমিও সেটাই দেখলাম, যে সত্যি কথাই ওই মানুষগুলো যে আমার সঙ্গে যেহেতু কোনো খারাপ আচরণ করলো না, বা আমাকে কখনো বললো না যে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, দেখুন, নিন, আরও দেখুন, এরকম করলো, আমি তখন তার সুযোগটা নিলাম, আমি তাকে মানে চুড়িগুলো নিয়ে হাতে করে নিয়ে বারবার দেখা, এ করা সে করা, এগুলো করতে লাগলাম। তবে চুড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল বলেই অত বারবার আমি হাতে নিচ্ছিলাম চুড়ি, সেই কারণে মানে তোমাদেরকে দেখালামও একটু, খুব সুন্দর। আর এখান থেকে আমি যেগুলো নিয়েছি দেখালাম না, কলের যে ইয়েগুলো নিয়েছি, সেগুলো সব এখান থেকে নিয়েছি, কলের ওই মুখগুলো, তারপরে তোমার যে বাসন মাজার যে ইয়েগুলো, তার ভিতরে লিকুইড দিয়ে যে বাসন মাজে সেগুলো, তারপরে আর একটা কি লাইটারটা নিলাম, সেই লাইটারগুলো, সেগুলো ওখান থেকে নিয়েছি। তা সেগুলো তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেব, কারণ এটাতেও দেখানো যাবে না, কারণ অনেকটা বড় হয়ে গেছে, এটা প্রায় 26 মিনিটের ব্লগ হয়ে গেছে, কিন্তু যেহেতু দেখতে ভালো লাগবে, আমার ধারণা তোমরা এগুলো দেখবে। আর এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো সব ওজন দরে বিক্রি হচ্ছে, ওই যে সামনে বসে আছেন উনি ওজন করে
বিক্রি করছেন। প্রত্যেকটা বাসনই ওজন দরে, কোনোটা 600 টাকা কেজি, কোনোটা 250 টাকা কেজি, কোনোটা 500 টাকা কেজি, এরকম এক এক ধরনের জিনিস এক এক ধরনের ওজন আছে। তো ওজনেই মানুষ কিনছে সবাই। আর এই দেখো এখানে আমি এগুলো দেখছি পাশে আদিবাসী তেল। এই দেখো আদিবাসী যে অয়েলগুলো টিভিতে অ্যাড দেয় না, সেই আদিবাসী অয়েল দেখলাম এখানে এসেছে। एक बोतल लेके 3 महीना यूज करो, फायदा करेगा तो दोबारा ऑर्डर कर सकते हैं आप। ये तो ये छोटा वाला यूज करना है। आई मैडम बालों का तेल, जड़ी बूटी वाला तेल, आदिवासी কতদিন টাইম লাগবে চুল হতে? চুল হতে কতদিন টাইম লাগবে? 1 महीना में रिजल्ट मिलेगा, 1 महीना में। 6 महीना लगाना लंबे बाल करने के लिए, 3 महीने लगाओ ज्यादा बाल करेगा। एक बोतल लेके 3 महीना यूज करो, फायदा करेगा तो दोबारा ऑर्डर कर सकते हैं आप। ये तो नहीं ये छोटा वाला यूज करना है। তো এগুলো এই যে হার্বাল যে তেলগুলো দেখলে, এই তেলগুলো আদিবাসী অয়েল যেটা বললো, এখানে 4 জন আমরা আছি, একই কমিউনিটি, কিন্তু মানে ইনগ্রিডিয়েন্টস এক, তেল এক জায়গা থেকে তৈরি হচ্ছে, কিন্তু আমরা 4 জন বসেছি বিক্রি করতে। 4টে স্টল দিয়েছি এখানে আমরা। তা 4 জনের কাছে আমরা গেলাম, দেখলাম, যেটা বুঝলাম যে ইনারা অরিজিনাল, কিন্তু অনলাইনে যেগুলো সেগুলো ফেক হতে পারে। ওরাই বলছে যে অনলাইন থেকে তোমরা যেগুলো নেবে সেগুলো ফেক হতেও পারে, একটার সঙ্গে একটা ফ্রি, সেগুলো ফেক। আর যেখানে এগুলো হচ্ছে একটা বোতল 1000 টাকা, কিন্তু পরে যদি আমি নিতে যাই, এদের কাছে এদের নাম্বারটা দিয়ে দিল, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আমি বুক করে তেলটা নিই, তাহলে সেক্ষেত্রে দাম পড়বে ওটা 1200 টাকা। এক বোতলে 3 মাস যাবে। আর ছোট বোতল যেটা আছে সেটা 800 টাকা। 800 টাকা এরা দাম নিচ্ছে, কিন্তু যদি আমি অনলাইনে এদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করে নিই, বুকিং করে নিই, তাহলে সেটা দাম পড়বে 1000 টাকা। আর যেটা বড় বোতল দেখালো 1000 টাকা, এরা নিচ্ছে 1000 টাকা মেলায়, কিন্তু আমি যদি আবার পরে বুক করে নিই তাহলে সেটা পড়ে যাবে 1200 টাকা। ছোট বোতলটা 1 মাস যাবে, আর এই বড় বোতলটা 3 মাস যাবে। বললো 1 মাসেই ফল পাবে, কিন্তু 3 মাস ব্যবহার করে যদি ভালো ফল মনে হয় পাচ্ছেন, তাহলে আবার অর্ডার করবেন, এরকম বললো। তবে ধারণা মানে ওরা বারবার গ্যারান্টি দিচ্ছে যে ভালো ফল পাবেনি, এই ব্যাপার। তারপরে দেখলাম মশার নেটগুলো তো দেখলে, আর বিভিন্ন ধরনের দরজা, শাটার দেয়া দরজা, এদিক ওদিক করা। সেখান থেকে চলে আসলাম, এসে তারপরে দেখলাম যে এই দেখো গয়নাগাটিগুলো, আবার সেই জুয়েলারি, বিভিন্ন ধরনের সব জুয়েলারি, বিভিন্ন রকম দাম। এগুলোর অবশ্য অনেক রকমের দাম আছে, এগুলো 1000 টাকার মধ্যে নয়, এই 100 টাকায় নয়, এগুলোর বেশ দাম ভালোই আছে আর কি। তা আমিও কয়েকটা নিয়েছি, ওই তো দেখাবো তোমাদের কোনগুলো নিয়েছি, পরের ব্লগে তোমাদের শেয়ার করে দেবো। বেশি কিছু নিইনি, খুব অল্প কিছু জিনিস নিয়েছি, একটা লাইটার, তারপরে সমস্ত বাসন মাজা, তোমাদের সব ভালো করে পরে দেখিয়ে দেবো। আর এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড, এটা এই 4 নম্বর ইয়েতে আছে মনে হয়, এই গোল্ড প্লেটেড এগুলো খুব ভালো, দারুণ লাগছিল দেখতে। আর একদম সোনার বললো রং তো উঠবেই না, আর যদি ওঠে তাহলে ওরাই আবার করে দেবে এই কালারটাই, তাই বললো। এখন নিলাম না, কারণ নিলে তো আমি যেখানে সব সেখান থেকে নেব, এখান থেকে আর নেব না। আর বুয়ার বাবা বলল যে যদি গোল্ড প্লেটেডই নিতে হয় তাহলে সেনকো থেকে নেব বা অঞ্জলি থেকে নেব, কিন্তু এদের কাছ থেকে নেব না, কারণ সেনকো বা অঞ্জলি থেকে, সেনকো তো ফ্যাশন জুয়েলারি, ওগুলো গোল্ড প্লেটেড, সেখান থেকে নিলে পরে সেটাও মেলায় এসেছে, কিন্তু মেলা থেকে নেব না, একদম সেনকো জুয়েলারিতে গিয়ে মানে ফ্যাশন জুয়েলারি ওখান থেকে নেব, বা অঞ্জলি জুয়েলার্সে গিয়ে নেব সরাসরি, যেখান থেকে আমি অরিজিনালটা পাবো। এখানে এদের অরিজিনাল আছে কিনা আমি জানি না। আবার যে পার্লসের যে গয়নাগুলো বলছে এগুলো পার্লস, কিন্তু আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না যে পার্লস কি পার্লস না, সেই জন্য পার্লস কিনা বলে আমি নিলাম না। সেক্ষেত্রেও বলে যে চন্দ্রানী পার্লস থেকেই নেব, তবে নেওয়ার কোনো ইচ্ছেও ছিল না এগুলো, কারণ সেরকম নয় যে আমাকে নিতেই হবে, সেই রকম জিনিস নয়।
যে নিতেই হবে। কাজে আমার এগুলো অতটা নেওয়ার ইচ্ছে ছিল না। আমার বেশি নেওয়ার ইচ্ছে ছিল, যেগুলো খুব ইচ্ছে করছিল সেগুলো হচ্ছে সোফা, ডাইনিং টেবিল, সোফা কাম বেড, এই টাইপের জিনিসগুলো ভীষণ ইচ্ছে করছিল। আর কিছু কানের আর গলার হাতের এই জিনিসগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল। তা হাতের দুটো নিয়েছি, কিন্তু অতটা মানে মোটামুটি অতটা ভালোও নয়, মোটামুটি খারাপও নয়, ভালো লাগছিল। তা যেগুলো নেওয়ার ইচ্ছে ছিল সেগুলোর প্রচুর দাম বলছিল। যে চুড়িগুলো তোমাদের আমি মাঝখানে দেখালাম একবার, লাল, তারপরে পিঙ্ক বলছি, লাল, সাদা, সবুজ, যে ধরনের চুড়িগুলো তোমাদের আমি হাতে নিয়ে দেখালাম, ওই চুড়িগুলো 800 টাকা 600 টাকা জোড়া। এবার 600-800 টাকা জোড়া দিয়ে ওই চুড়ি নেওয়ার মতো বলছে ওরা রাজস্থানী, কিন্তু আমার ইচ্ছে হলো না যে অত টাকা দিয়ে। দেখতে খুব সুন্দর ছিল চুড়িগুলো, সত্যিই খুব সুন্দর ছিল, একটা চুড়ি হাতে দিলেই খুব সুন্দর, কিন্তু অত দাম দিয়েও আমার নেওয়ার ইচ্ছে ছিল না, সেই কারণে ওগুলো নিলাম না। আর এগুলো তো বললাম যে গোল্ড, সেই গোল্ড প্লেটেড, তোমাদের বললামই এটা। তা এগুলোও নিইনি, এগুলোও দেখেইছি আমি শুধু। এগুলো যে বললো যদি নিতে হয় তো সেনকো থেকে বা অঞ্জলি জুয়েলার্স থেকে নেব, কারণ আমার যেগুলো গোল্ড প্লেটেড আছে সেগুলো আমার অঞ্জলি জুয়েলার্সে। যেগুলো আমি পরেছিলাম তোমরা বিয়ের দিন দেখলে, বউ ভাতের রাতে আমার যে সাজটা, যে গয়নাগুলো দেখলে, ওগুলো কিন্তু প্রত্যেকটা গোল্ড প্লেটেড। তোমরা ভেবো না যে ওগুলো একদম অরিজিনাল সোনা। দেখে একদম অরিজিনাল সোনা মনে হচ্ছে, কিন্তু ওগুলো অরিজিনাল সোনা নয়, কারণ ওই গয়নাগুলো আমি তোমাদের একদিন ভালো করে দেখিয়ে দেবো। ওগুলো পুরোটাই গোল্ড প্লেটেড। আর আমার কিনেছি আমি ওগুলো 3-4 বছর হয়ে গেল, 3-4 বছর কি তারও বেশি আগে, বছর 5 হয়ে গেল। আমি বছর 5 আগে গয়নাগুলো কিনেছি, কিন্তু কালারগুলো মানে এখনও সোনাকে বলবে দূরে থাকে, এই রকম ধরনের কালার এখনও। তা সেই কারণে আমি তোমাদের ওই গহনাগুলো আমি আরেকবার দেখিয়ে দেবো। আমার ওই রকম অনেক গোল্ড প্লেটেড গয়না আছে যেগুলো আমি বিয়েবাড়িতে পরি। আমার সোনা খুব কম আছে, অত সোনার গহনা নেই, কিন্তু গোল্ড প্লেটেড গহনা আমি কিছু কিনে রেখেছি, যে অনুষ্ঠান বাড়িতে গেলে তো পরতে হয়, সেই জন্য গোল্ড প্লেটেড গয়না আমি কিনে রেখেছি। আর ওগুলো সত্যি একদম মানে সোনার জল করায় আর কি, তাই ভালো লাগে, মানে সোনার মতোই মনে হয় দেখতে, সোনার মতন। মানে তুমি যদি কাউকে বলো এটা সোনা, তাহলে সে বিশ্বাস করবে সোনা বলেই। কিন্তু যদি তুমি না বলো যে এটা সোনা নয়, এরকম কথা যদি তুমি তাকে বলে না দাও, তাহলে সে বুঝতেও পারবে না যে ওটা সোনা নয়। তাই সেই কারণে আমি কিনেছি, বেশ কিছু কিনেছিলাম, কারণ বিয়ে অনুষ্ঠানে এরকম মাঝে মাঝে পড়তে হয়। কোনো কোনো জায়গায় একটু দূরে যেতে গেলে তখন সোনা যেটুকু আছে সেটুকুও পরে যেতে পারবো না, সেই কারণে ওগুলো কিনেছিলাম, যে দূরে কোথাও যেতে গেলে বা কিছু ওগুলো পরে যাওয়া যাবে। অনেক বিয়ে টিয়ে এর আগে ছিল আমাদের, সেই জন্য ওগুলো কিনেছিলাম। তাই আমার প্রত্যেকটা গহনা কিন্তু গোল্ড প্লেটেড। কোনো গহনা যেগুলো বিয়ের দিনের গয়নাগুলো বলছি না, বিয়ের দিনেরগুলো সব সোনার যেগুলো ছিল, আর বউ ভাতের দিন যেগুলো ছিল সেগুলো কিন্তু সব গোল্ড প্লেটেড, একটাও গোল্ড নয়। আর এই যে মেলাটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে আর কটা থেকে কটা পর্যন্ত খোলা, সেটা দেখিয়ে দিলাম। কিন্তু এর আগের দিন আমি মুখে বলে দিয়েছি, যেহেতু এটা শেষের দিকে এসে দেখালাম, তাই আগের ব্লগে তোমাদের আমি মুখে বলে দিয়েছি। আর এগুলো এসেছি খাওয়ার স্টলে। খাবারের স্টলে আমি ভিডিও বেশি করতে পারিনি, খুব সামান্য একটুখানি ভিডিও করেছিলাম খাবারের স্টলে গিয়ে। তারপর অন্য জায়গায় এসে আবার ভিডিও করলাম, মানে বাইরে বেরিয়ে এসে। আর তারপরে মানে আর একটা স্টলে গিয়েছিলাম, তারপরে বেশি জায়গায় যাইনি। এরপরে মানে চলে এসেছিলাম বাড়ি। এখান থেকে একটা গীতা কিনেছি, গীতাটা মানে ইস্কনের গীতা কিনেছি একটা। আমার কাছে কোনো গীতা ছিল না, রামায়ণ মহাভারত সবই আছে, কিন্তু গীতা নেই আমার কাছে, তাই গীতা একটা কিনলাম। সবাই বলে যে গীতা ঘরে রাখা দরকার, গীতা পড়তে হয়, কিন্তু শুধু গীতা পড়লে হয় কিনা আমি জানি না। গীতার বাণী বা আদর্শ যদি ভেতরে না নিই, তাহলে গীতা পড়ে আমার কী লাভ, তাই না? তাই এতদিন ধরে সেই মানসিকতা ছিল না যে তার আদর্শগুলো আমি আমার ভেতরে নিতে পারবো কি না। চেষ্টা করি সৎ পথে ভালোভাবে থাকার, কিন্তু তবুও গীতায় যে বাণী আছে সেই সৎ আদর্শ অতটাও কি ওই আদর্শ আমরা নিয়ে চলতে পারবো না। সেই কারণে হয়তো পড়াটাও হয়ে উঠতো না। তা এখন মনে হলো একটু পড়বো, একটু দেখবো কি আছে ভেতরে, একটু জানার ইচ্ছাটাও প্রবলভাবে হলো, সেই কারণে একটা গীতা নিলাম।
আর এই দেখো এখানে সমস্ত শাড়ি, কাপড়, চুড়িদার, কুর্তি, জুতো, ব্যাগ, সোফার কভার। আমি কেমন বলছি বলো, হকাররা যেরকম বলে ঠিক সেরকমই আমি বলে যাচ্ছি তোমাদের। তারপরে ব্লাউজ, গহনা, লাইট, মানে কিছু বাদ নেই, সমস্ত কিছু দেখলাম। একটা জায়গায় দেখলাম ব্লাউজ, কুর্তি সব কিছু সাদা, মানে সাদার উপরে সমস্ত কিছু ডিজাইন। সাদা ব্লাউজগুলো আমার ভীষণ ইচ্ছে করছিল, বেশ ইচ্ছে করছিল না, দেখতে খুব ভালো লাগছিল, নেওয়ার ইচ্ছে ছিল না, দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানেও আছে ছোট ছোট পার্স, এই সমস্ত বিভিন্ন স্টল আছে, তো সেগুলো দেখছিলাম দেখতে দেখতে। আর এই যে চুড়িগুলো দেখছো, এখান থেকে আমি চুড়ি নিয়েছি, এইখান থেকে আমি চুড়িগুলো নিয়েছি, যে চুড়িগুলো দেখবই তোমাদের দেখিয়ে দেবো। আর এগুলো হচ্ছে তেল, তারপরে এক জায়গায় আছে মশলা, মানে যেটা দিয়ে তোমার এই সমস্ত পকোড়াগুলো তৈরি হয়, সেই পকোড়া মশলাগুলো, ওই মশলাগুলো 200 টাকা করে প্যাকেট দেখাচ্ছিল। তো ওই পকোড়াগুলো 200 টাকা করে প্যাকেট, ওই মশলাটা আর কি, সেই ওই ব্যাটারটা, ওটা দিয়ে ব্যাটার গুললেই ওর মধ্যে তুমি বেগনি বলো, তারপরে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম এইসব দিয়ে পকোড়া ভাজা বলো, আবার চিকেন, তারপরে মাছ, মাটন যা বলো সব কিছুই আর কি ওইটা দিয়ে ব্যাটার তৈরি করে ভাজা যাবে। তো ওটাও বেশ ভালো ছিল, আর ওগুলো ভেজে ভেজে দিচ্ছিল, খাচ্ছিলাম, সেটাও বেশ ভালো লাগছিল। আর এক জায়গায় একটা নেল পালিশ, আমাকে এমনভাবে নেল পালিশটা লাগিয়ে দিল, এবারে চিকচিক চিকচিক করছিল, তোমরা খেয়াল করে দেখবে, ভিডিওর মধ্যেই আছে, অনেকটা আগে আছে ওটা, আমি তোমাদের অনেকটা পরে বলছি কথাগুলো। কিন্তু এই যে এই মশলাটা, এই দেখো এখানে ভেজে ভেজে দিচ্ছিল ওগুলো, আর সবাইকেই দিচ্ছিল, সবাই খাচ্ছিল, ওরকম আমরাও খেয়েছি। এই যে এইভাবে ভেজে দিচ্ছিল, সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা দিয়ে ভাজছে, সেই ব্যাটারের অ্যাড। এই যে এই মশলাটা গুললেই ওই ব্যাটার তৈরি হয়ে যাবে, এই ব্যাটার মশলার অনেকে কিনছে, বহু মানুষ কিনছে, আমি কিনিনি। আমাদের ভাজাভুজি, ওই সমস্ত ভাজাভুজি খুব কম হয়, তাও একবার বললাম, বললো ও নেবো না, 200 টাকা দিয়ে নিল না, না নিলে আমার কিছু করার নেই, আমার তো আর টাকা না, 4 টাকা সে যদি না কেনে তাহলে আর কী করবো বলো। তারপরে যা দেখছি সেটাই মনে হচ্ছে, এই যে এগুলো তৈরি করছে, মানে চিকেনের তৈরি হচ্ছে, সব রকমই তৈরি করা যাবে, মানে যত রকমভাবে। আর এগুলো হচ্ছে তোমার সেই খাজা, তারপরে নকুলদানা, এই সমস্ত জিনিসগুলো যেখানে যেখানে যেরকম পারছে সেখানে সেখানে সেরকম হাতে করে দিচ্ছে, টেস্ট করার জন্য সবাইকে একটু করে দিচ্ছে। আর এক জায়গায় ছিল পাঁপড়, এই দেখো পাঁপড়ের এইখানে দাঁড়িয়ে সব, এই জায়গাটায় যা ভিড় ছিল, সাংঘাতিক ভিড়, সবাই এই পাঁপড়গুলো তুলছে আর টেস্ট করছে, তুলছে আর টেস্ট করছে, যে যেমন পাচ্ছে সে তেমন টেস্ট করছে। ওই যে আমিও একটা তুলে নিলাম, ওটা দেখলে আমার হাত, এর আগে যেটা নিলাম আমিও টেস্ট করলাম, সবাই যখন টেস্ট করছে, আর প্রচুর ভিড় ওই জায়গাটায়। ফ্রিতে পেলে, সত্যি ফ্রিতে পেলে সবাই তাই, আমিও তাই, ফ্রিতে পেয়েছি, তুলে তুলে খেয়েছি, যখনই কেনার কথা এসেছে তখন আর নাই, ফ্রিতে পেয়েছি, তুলে খেয়েছি, সবাই খাচ্ছে দেখলাম, আমি বা বাদ যায় কেন, ফ্রিতে যখন দিচ্ছে, এমন তো না যে আমরা চুরি করে নিচ্ছি, আর ইচ্ছা করে ওরাই বলছে তুলে নিন, খেয়ে দেখুন, টেস্ট করে দেখুন, টেস্ট করে দেখুন, এটা বুয়ার বাবার হাত, আর বলছে টেস্ট করে দেখুন, টেস্ট করে দেখুন, তখন টেস্ট করছি। এটা কে নিচ্ছে জানি না, অন্য কেউ। এই যে প্রচুর মানুষ, এই দেখো বললাম না যে হার্বাল তেল, সেই তেল। আর যারা বিক্রি করছে, মানে যাদের ছবি দেয়া আছে তারাই এখানে বসে আছে, এমন নয় যে 2 নম্বরই লোক। আর এত চুল, চুলগুলো দেখে অবাক, সত্যি কি এই চুল নাকি চুলগুলো বুঝতে পারলাম না। আর এগুলো মোরব্বা, সব বাইরে থেকে আসে, সব কোথা থেকে এসেছে জানি না, বিভিন্ন জায়গার সব মোরব্বাগুলো আর আমরা টেস্ট করিনি, কারণ এটা হাতে করে যেহেতু দেয়নি, তুলে নেব না, মানে রাখা ছিল তুলে নেওয়ার জন্য, কিন্তু আমরা তুলে নিইনি। হাতে করে যদি দিত তাহলে নিতাম, অনেকে তুলে তুলে নিচ্ছে, আমাদের অতটাও হতে পারলাম না, কারণ নিজে তুলে দিচ্ছেও না, দেয়ও নি, আবার মুখে বলেও নি যে তুলে নিতে, তাহলে কোনোটার যদি একটাও না করে তাহলে আর কী করে নেব বলো, সেই জন্য নিলাম না। তো ব্লগটা দেখো শেষের দিকে চলে এসেছে, অনেকটা বড়ই ব্লগ হয়ে গেছে, এবার শেষের দিকে চলে এসেছে। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো, এভাবে পাশে থাকো। আর আমরা সবাইকে যদি এভাবে সাপোর্ট না করি, কেউই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো না।
আমার তো 1 বছর হয়ে গেছে, কিন্তু 500 সাবস্ক্রাইবারও হয়নি। তোমরা যদি পাশে এভাবে না থাকো তাহলে আমি তো এগোতে পারবো না। দেখো তোমরা চেষ্টা করো যদি আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা ভ্লগ দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। জানি যে ভিডিও ভালো না লাগলে তোমরা কেনই বা সাবস্ক্রাইব করবে, কিন্তু তবুও তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো। আর দেখো যদি কিছুটা এগিয়ে যেতে পারি। নতুন যারা বন্ধু তারা আমার পুরনো ব্লগগুলো সব দেখো, কারণ আমি যাদের নতুন বন্ধু হয়েছি আমি তাদের পুরনো ব্লগগুলো অবশ্যই দেখছি। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে দেখতে পাচ্ছি না, যখন যেমনভাবে পাচ্ছি তখন তেমনভাবেই দেখছি। এই দেখো এই ছেলেটা এদেরই নিয়ে। তোমরাও সেইভাবেই দেখো আমার ব্লগগুলো, আর পাশে থেকেও সাপোর্ট করো। নতুন পুরনো যারা যেখান থেকে যেভাবে আমার ব্লগ দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই পাশে থাকো। দেখো এই ছেলেটা বসে আছে না, এই ছেলেটা অরিজিনাল টিভিতে অ্যাড দেয়, দেখবে। এই পরিমাণই এর চুল। আজকের মতো আর এই ফুল দিয়েই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা আমি শেষ করে দেবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই এভাবেই পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। আর শেষে একটা কথা বলি, ডোডোবাবু এখন সুস্থ হয়েছে শুনেছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।